দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদের শুরুতে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার একটি শিবিরে সফলভাবে আঘাত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র। দফায় দফায় তারা আঘাত এনেছে তেল আবিব ও জেরুজালেমের একাধিক স্থাপনায়। শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সরোকা হাসপাতাল। এদিকে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমনকি আরও বড় পরিসরে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। ইরানের হামলায় কাঁপছে নেতানিয়াহুর দেশ। বৃহস্পতিবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এতে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে তেহরান। আইআরএনএ বলছে ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনী গোয়েন্দা শাখার একটি শিবিরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এ সময় ইসরায়েলের একটি হাসপাতালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক বোমা আমাদের আঘাত করছে। এসব হামলা শহরে নয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে হামলার দৃশ্যপটে আরো ভয়াবহতা অপেক্ষা করছে বলে তেল আবিব থেকে নাগরিকদের সরে যাওয়ার হুঙ্কার দিয়েছে তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ইরানের রাজধানী তেহরান এবং দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে কড়া মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলের হামলার ভয়ে সীমান্ত এলাকাতে ভিড় করছেন আতঙ্কিত ইরানবাসী। যদিও ভয় না পেয়ে ইরানিদের আরো ঐক্য হওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মাসুদ রানা, নিউজ 24। ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের আগুনে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানলেও বুধবার ইরানে সরাসরি মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এখনও কোনো সহায়তা চায়নি ইরান। অন্যদিকে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তেহরান শেষ পর্যন্ত নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা তা দেখতেই অপেক্ষা করছেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন ইরানে হামলার ব্যাপারে তিনি কি করবেন তা কেউ জানে না। জন্য একটি পরিকল্পনা আছে, দেখা যাক কি হয়। এখনো অনেক পথ বাকি আছে আমাদের। ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জন্য তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। তিনি জানান অনেক বাংলাদেশি নিজেদের উদ্যোগে সরে গেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে দূতাবাস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই। এরই মধ্যে 100 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। পাকিস্তান দূতাবাসে তালিকা হস্তান্তর করা হয়েছে। করাচি, দুবাই হয়ে তারা বাংলাদেশে ফিরবেন বলেও জানান নজরুল ইসলাম। ইরান ইসরায়েল সামরিক শক্তিশালী এই দুই দেশের হামলা পাল্টা হামলা ঘিরে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে এখন গোটা বিশ্ব। গাজার উপর থেকে দৃষ্টি সরাতে মার্কিন মদদে ইসরায়েলের এমন উত্তেজনাকর হামলা বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশের জ্বালানি, তেল ও স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব ফেলছে এই যুদ্ধ। তাই ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকে, এমনটাই মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সিফ ফয়েজ। দর্শক নিয়ে একটি রিপোর্ট করেছেন প্রমা চৌধুরী। বহুদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে গত 13 জুন প্রথম প্রহর থেকে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। পরিস্থিতি অবনতির দিকে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিশ্বের গাজার পক্ষে বাড়তি সমর্থনের দিক থেকে দৃষ্টি সরাতে ইসরায়েলের এই উত্তেজনাকর হামলা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ইসরায়েল জেনোসাইড করেছে, এখন এটাকে কিভাবে থামাতে পারে সেটা হলো একটাই হলো যে
ইরানের সাথে যদি সংঘর্ষ বাজে এবং সেটা হলে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য নজরটা যতটা না গাজার উপরে থাকবে ইরানের উপরে চলে গেল। তবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলছেন ইরানকে চাপে ফেলতে মার্কিনী সমর্থনে এই সংঘাত পরিকল্পিত। মার্কিন সহযোগিতা ছাড়া এই সংঘাত বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে ফেলার জন্য চাপে ফেলে তাকে দিয়ে কিছু কঠিন শর্ত মানিয়ে নেওয়ার জন্য এই যুদ্ধ শুরু করেছে। বিশ্বের কূটনৈতিক সমীকরণকে জটিল পর্যায়ে নিয়ে গেছে এই সংঘাত। অন্যদিকে বাংলাদেশের সরাসরি এই যুদ্ধের প্রভাব বলেও আশঙ্কা করছে কূটনীতিক বিশ্লেষকরা। পিস বিল্ডিং এর কথা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তার ভাষণে বলেছে, ওটা করা কিন্তু খুব সহজ না। তেল এবং অন্যান্য জিনিস যেগুলো হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের আশপাশ দিয়ে আসা যাওয়া করে সেগুলোর উপরে বিশাল রকমের চাপ সৃষ্টি করবে। ইনডিরেক্টলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত তা না, একদম সরাসরি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশ্লেষকদের মতে এমন অবস্থায় নিজেদের অভ্যন্তরীণ পণ্য ও অবকাঠামোর উপর নির্ভরশীলতা বাড়ানোর উপর জোর দিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে একমত দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। তবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল ও রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও রয়েছে কিছুটা মতপার্থক্য। তৃতীয় দিনের বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সব রাজনৈতিক দলই আগ্রহী। বৈঠকে টানা 2 মেয়াদের বেশি কাউকে প্রধানমন্ত্রী রাখার বিপক্ষে মত দিয়েছে বিএনপি, আর রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় এনসিপি। অমীমাংসিত বিষয়ে আগামী সপ্তাহে ফের রাজনৈতিক দলের সঙ্গে বসবে ঐকমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দিনের শুরুতে আলোচনা হয় গেল দিনের অসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচন ইস্যু। এদিনের আলোচ্য সূচিতে ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। আলোচনা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জানান, টানা 2 মেয়াদের বেশি কাউকে প্রধানমন্ত্রী রাখার বিপক্ষে তার দল, আর রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় এনসিপি। 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এতে করে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে, যারাই করুক বা জোট করুক, তার বাইরেও প্রেসিডেন্ট অন্য যা ব্যক্তি হইতে পারবে, এরকম একটা অপরচুনিটি এখানে ওপেন হয়। আমরা গোপন ব্যালটের কথা আমরা ওখানে বলেছি। অতীতের বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ বলেই আমাদের আজকে আবার নতুন করে এই ফরম্যাটে বসতে হচ্ছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ইত্যাদি বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। মোট প্রাপ্ত ভোটের অনুপাতে এখানে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের 100 সদস্য তারা গঠিত হবেন। 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই বিষয়ে কিছু কিছু দলের আপত্তি থাকা কারণে এটা পেন্ডিং আছে। দেশের জনগণ চায় এই রাজনৈতিক দলগুলো একটা গণতান্ত্রিক সমঝোতায় পৌঁছাক। কমিশন সহ সভাপতি আলী রিয়াজ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে। বলেন, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তবে সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করা প্রয়োজন। অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে। এর আগে সূচনা বক্তব্যে কমিশন সহ সভাপতি জানান, দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারলে জুলাই মাসে হবে জুলাই সনদ। অমীমাংসিত বিষয়ে রবিবার ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলো। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। আসছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না, তবে পোস্টারের বিপরীতে বিলবোর্ড, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির সংশোধিত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা।
যুগ যুগ ধরে নির্বাচনী প্রচারণার একটি বড় অনুষঙ্গ পোস্টার। ভোট এলেই নগরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিতে গলিতে পোস্টার শোভা পেত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায়। কিন্তু এবারের ভোটে পোস্টার ব্যবহার করতে পারবে না কোনো প্রার্থী, তবে প্রচারণা চালাতে পারবেন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর অনলাইনে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার, ইসি সচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সপ্তম কমিশন সভায় আচরণ বিধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাখা হয় সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বিধান। বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। জানান ভোটের আগে রিটার্নিং কর্মকর্তারা সবার জন্য একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে। কমন ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। আচরণ বিধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমিটির সভাপতি বা সদস্য ভোটে অংশ নেওয়ার আগে তাকে পদত্যাগ করার বিধান যুক্ত করা হয়। এছাড়া গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার RPO ধারা 91 একটি অংশ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন বিষয়ে সরকারের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। মব ভায়োলেন্স সহ যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আবারও নিজেদের কঠোর অবস্থানের কথা জানায় বাহিনীটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ আগ্রহ আছে জনমনে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও সাধারণ মানুষ মনে করছেন জরুরি সংস্কার শেষে হয়তো ফেব্রুয়ারিতেই হবে ভোট। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সেনা সদর বলছে, জাতীয় নির্বাচন বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকার। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। জানান, থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থান পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী কাজ করছে, অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত 3 সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 1996 জন সহ এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হলো একটা বিরতি, ফিরছে আরও খবর নিয়ে, সাথেই থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এ ব্যাপারে আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে বলেও জানান তিনি। এছাড়া জুলাই ঘোষণাপত্র প্রস্তুতের জন্য ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। 5 আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি স্মরণীয় দিন।
ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে গুলি করে হত্যা সহ সব ধরনের চেষ্টা চালায় আওয়ামী লীগ, কিন্তু সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়ে থাকে বাংলাদেশ। এদিন ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ফলে তরুণদের নেতৃত্বে দীর্ঘদিনের অন্যায়, অবিচার আর জুলুম থেকে মুক্ত হয় বাংলাদেশ। সেই জুলাই বিপ্লবের অনুভূতিকে ফিরিয়ে আনতেই 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। তিনি আরো বলেন, জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল কার্যক্রম শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যুগ যুগ ধরে স্মরণ করতে হবে সেই বীর যোদ্ধাদের। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। অন্তত 253 জনকে গুমের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিশ্লেষণ করা হয়েছে 1850টি অভিযোগ। বৃহস্পতিবার গুলশানে এই সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব গুম করা হয়েছে আর ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে। ক্ষমতা দীর্ঘায়িত করতে গত 15 বছরে 1800-র বেশি গুম করে আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করা হয় একই কায়দায়, যার অকাট্য প্রমাণ মেলে ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর। গত বছরের আগস্টে গুম কমিশন গঠন হয়। তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেন কমিশনের সদস্যরা। 253 জনের একটি তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়, যেখানে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। সব ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ায় নির্যাতনের শিকার। তাদের প্রচার করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। অভিযোগ দায়ের করা হয়েছে একই ধরনের আইন অনুযায়ী। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান। বলেন, জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে ইসলামী উগ্রবাদের হুমকি অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশনের সদস্যরা বলেন, গুমের শিকার ব্যক্তিদের নিরাপত্তার কারণে জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না, তবে অনেকের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের শিকার হয়ে ভারতে বন্দী ব্যক্তিদের তথ্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে গুম কমিশন। এছাড়া পুশিন করা ব্যক্তিরা গুমের শিকার কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানি করতে সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি 25শে জুন। এছাড়া মামলার অপর আসামি শাকিল আকন্দ বুলবুলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিযুক্ত করা হয়েছে। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর ট্রাইব্যুনালে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এরপর শেখ হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় শুনানি হওয়ার কথা ছিল। এদিন শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু শেখ হাসিনা হাজির হয়নি, কাজেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আদালত অবমাননার মামলার শুনানি করতে অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হলো। ন্যায় বিচারের স্বার্থে তার বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে
উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন। এই শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে অপহরণ করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। দেশীয় ও আন্তর্জাতিক বিচারের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, তবে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় ব্যাখ্যা না দেয়ায় এই পদ্ধতি ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে 1 বছর সাজা হতে পারে শেখ হাসিনার, সঙ্গে জরিমানা হতে পারে 5,000 টাকা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শিক্ষিত জাতি স্বৈর শাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলে, আর এ কারণেই গত 17 বছর শিক্ষা ব্যবস্থাকে একেবারে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল আয়োজন করে এই সেমিনারের। এদেশের শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে আরো এগিয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি। এই বাংলাদেশের জন্য আগামীর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার একটা নতুন শুভ সূচনার পথ হিসেবে আমরা সেই প্রতীক্ষা এবং প্রতিশ্রুতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করব। এতে বক্তারা বলেন, জিয়াউর রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রবর্তন করেছিলেন। তিনি মানুষকে আশা জাগানিয়া পরিস্থিতিতে তৈরি করেছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসাবে চিহ্নিত হয়েছে। ভারত নির্ভর পররাষ্ট্রনীতি 72 থেকে 75-এ, কিন্তু একমাত্র জিয়াউর রহমান ওই জায়গা থেকে নিজের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে কথা বলা, এই কথা বলা নিশ্চিত করে তিনি পররাষ্ট্রনীতিটাকে স্বাধীন করতে পেরেছিলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, আওয়ামী লীগ জনগণের দল ছিল না। জনগণের প্রতি আস্থা না রেখে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বেশি মনোযোগী ছিল দলটির। ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তো তারা সরকারকে প্রশ্ন করবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 3.5 বছরে বাংলাদেশের যা অর্জন ছিল, পরবর্তী 45 বছরেও তা অর্জন করা সম্ভব হয়নি বলেও মনে করেন বক্তারা। মানের যে শিক্ষা দর্শন। সাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। আরও একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। এবারে অর্থবাণিজ্য সংবাদ। সরকারি সেবায় দুর্নীতির শিকার 31.67% নাগরিক। আর দুর্নীতির শীর্ষে 2 প্রতিষ্ঠান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ও আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সিটিজেন পারসেপশন সার্ভে বা নাগরিক উপলব্ধি জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এছাড়া জরিপে বলা হয়েছে, সন্ধ্যার পর চলাফেরায় প্রায় 85% মানুষ নিরাপদ বোধ করলেও দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতামত প্রকাশ করতে পারেন মাত্র 27% নাগরিক। দেশের সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষ থেকে বিশ্লেষক পর্যায়ে বিভিন্ন সময় উঠে আসে নানা সমালোচনা। পরিসংখ্যান ব্যুরোর নতুন নাগরিক উপলব্ধি জরিপ 2025-এর দুর্নীতি বিষয়ক তথ্যে তারই প্রতিফলন দেখা গেল। বৃহস্পতিবার বিবিএস এর প্রকাশিত জরিপে বলা হয়েছে, সরকারি সেবায় ঘুষ বা দুর্নীতির শিকার 31.67% নাগরিক। পুরুষদের ক্ষেত্রে এই হার 38.62 এবং নারীদের ক্ষেত্রে 22.71%। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বিআরটিএ, আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট অফিস এবং ভূমি অফিস। এই খাতগুলি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আমাদের জরিপও ধারাবাহিকভাবে, যেটা দীর্ঘকাল যাবত এটা পরিচালিত, তারই প্রতিফলন আমরা এখানে দেখছি। সার্বিকভাবে দুর্নীতির যে ব্যাপকতা, গভীরতা, সেটা এক অর্থে এই জরিপেও প্রমাণিত হয়েছে। এছাড়া সন্ধ্যার পর নিজ এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন 84.81% সাধারণ মানুষ। এক্ষেত্রে গ্রামের তুলনায় শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ কম দেখা গেছে। অপরদিকে সন্ধ্যার পর নিজ বাড়িতে নাগরিকদের নিরাপত্তা বোধের হার 92.54%।
রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে 27.24% নাগরিক মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন, আর প্রায় 22% মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন। 22% মানুষ যদি বাংলাদেশের মানুষ যদি মনে করে তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে, তাহলে কিন্তু এটা একটা ইতিবাচক ফল হিসেবে দেখতে হবে। জরিপ অনুযায়ী গত এক বছরে দেশের 19.31% জনগণ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। রাত 12টায় নিউজ 24 সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।